আরে ভাই একটু সাইড দে না ভাই। মেঘলা আছে, আবার যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। ট্রেন করতেছেন বা আপনি কিভাবে গাড়িটাকে চালাইতেছেন সেটা আপনার উপর। ওরে মা গো, বাবা রে বাবা। যদি কোনো বাম্পি রোড থাকে তাহলে আর এটা যে নিয়ে যদি টান দেয় তাহলে তার অবস্থা কাহিল অবশ্য ভালো লাগবেও না। কারণ আমার যে একটা ঝাঁকি দিছিল একটু আগে, আমার তো ওইখানে অর্ধেক শেষ। ফালায় দন্দর করে এগুলো গাড়িতে টান আছে ভাই, এটা বলতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে আসি হলো উত্তরার ভিতরে, আর এখন সময় হইতেছে হলো 1:39। বৃষ্টি বাদল ছিল, এই কারণে ভিডিও করতে পারি নাই, বৃষ্টি বাদলের মধ্যে বের হইয়া। এই জন্য আর কি ভিডিওটা দিতে দেরি হইলো। টাইটেল এবং থাম্বনেল তো আপনারা দেখছেন। টাইটেল এবং থাম্বনেলে যেটা বলছি সেটা তো অবশ্যই করব। 1000 কিলোমিটারের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর বর্তমানে আমি গাড়িটা চালাইতেছি হলো 1646 কিলোমিটার। তো আশা করি যে আমি যতটুকু যাই পাইছি বা আমার কাছে যেমন লাগছে আমি ওইরকমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি। আর উত্তরায় কেন আসলাম সেটাও একটু বলি। উত্তরাতে আসার কারণ হলো যাচ্ছি একটু বিআরটি এর দিকে, গাড়ির নাম্বার করাইছিলাম। ওই নাম্বারের গাড়ির ফিঙ্গারপ্রিন্টের জন্য আমার কাছে একটা মেসেজ আসছিল অনেক দিন আগে। যখন আমি ঢাকার বাইরে গেছি তখন আমার কাছে মেসেজটা আসছিল। তো এরপরে আমি আর এটার মধ্যে সময় দিয়া যে আসবো এটা করতে পারি নাই। আজকেও সকালবেলা আসার কথা ছিল কিন্তু সকালে আসতে পারি নাই। আরে ভাই একটু সাইড দে না ভাই, সাইডই দিব না হয়। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে সকালবেলা আসার কথা ছিল। তো সকালবেলা আসার মতন চিন্তা ভাবনা করছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে পারি নাই, এই কারণে আর আসতেও পারি নাই। তো এখন হলো 1:45 বাজতেছে, তো লাঞ্চ টাইম। চিন্তা করলাম যে এর মধ্যে যদি বিআরটি এর কাজটা শেষ করে বা আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যাইতে পারি তাহলে দিয়ে যাই, আর আপনাদের সাথে কথা বলতে বলতে যাই আর এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি। গাড়িটা কিন্তু সামনের ড্যাশবোর্ডটা কিন্তু ময়লা, আপনারা আবার এটার দিকে তাকায়েন না, কারণ বৃষ্টি পড়ছে, এর মধ্যে আর গাড়ি ধুইতে পারি নাই, এই জন্য গাড়ির সামনে ময়লা ধুলা বালু আছে। এখন যদিও বোঝা যায় কিনা ক্যামেরাতে সেটা আমি ভিডিও দেখার পরে বলতে পারবো। ও, এই রাস্তাটা অনেক দিন ধরেই করতেছে কিন্তু এখনো হয় নাই। বিআরটি এর কাজটা শেষ করি, তারপর আপনাদের সাথে আসবো। ওকে ভাই ও বন্ধুরা, বিআরটি এর কাজ শেষ, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিছি। এখন চলে আসছি হলো উত্তরা দিয়াবাড়ি, মেট্রো রেলের নিচে আছি, স্টেশনের নিচে। দিয়াবাড়িতে আগে আসা হইতো, এখন অনেক কম আসা হয়। আগে উত্তরায় থাকা হতো, এই জন্য দিয়াবাড়িতে আসা হইতো। আর এখন উত্তরায় থাকা হয় না, এলাকাতে থাকা হয়, এই জন্য আর কি এখন আর উত্তরা ওইরকম ভাবে আসা হয় না। তো চলেন আমাদের এক্সএমআরের যে ভিডিওটা আমরা করতে আসছি সেই ভিডিওটা শুরু করি। বাতাসের নয়েজ আসতেছে কিনা জানি না, অনেকটা বাতাস আছে কারণ চতুর্দিকে খোলা, তো এই কারণে বাতাসের নয়েজ আসতে পারে। তো চলেন এক্সএমআরের গল্পটা শুরু করি। স্ট্যান্ড করি, এখানেই দাঁড়াই মেট্রো রেলের স্টেশনের সামনে। গাড়িটা অনেকটা ময়লা, কারণ বৃষ্টির মধ্যে চালাইছি। আগে একটু একবার বললাম যে বৃষ্টিতে চালানোর কারণে গাড়িটা ধোয়া হয় নাই। এখনো আকাশ মেঘলা আছে, আবার যে কোনো সময় বৃষ্টি হইতে পারে, এই জন্য এখন আর গাড়িটা ধুইতেছি না। তো আপনারা এই ময়লা গাড়িটা নিয়েই আপনাদের সাথে ভিডিও করি, এটা একটু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন। তো গাড়িটার প্রথম যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে সেটা হলো এটা লুক। যখন গাড়িটা বাংলাদেশে আসবে আমি শুনছিলাম, তখনই এই গাড়িটা আমার নেওয়ার একটা ইচ্ছা ছিল, যদি আমার দামের মধ্যে হয়। ওইখানে আমি আশাহত হই, কারণ চিন্তা করছিলাম যে 3.5 লাখ থেকে 3,80,000 এর মধ্যেই হবে, কিন্তু দাম হয়ে যায় 5 লাখ। এরপর আবার 1 লাখ টাকা ডিসকাউন্ট করে, ডিসকাউন্ট দেওয়ার পরে তারা দাম দেয় হলো 4 লাখ টাকা, তাও আবার ডাউন পেমেন্টে। তো ওভারঅল যে গাড়ির লুকটা, সেই লুকটা আসলে আমার কাছে ঠিক আছে আমার জন্য আর কি, কারণ আমি ভার্সন 3 চালাইছি। ভার্সন 3 চালানোর পরে আমার যে জিনিসটা হয়েছিল সেটা হলো ব্যাক পেন হইতেছিল খুব, এই জন্য আমি ভার্সন 3টা আমি বিক্রি করে দিয়েছিলাম
শুধু এই একটা কারণে, আর কোনো কারণ ছিল না ভার্সন 3টা বিক্রি করার। পরে যখন ব্যাক পেইনটা হয়, আমি গাড়িটা বিক্রি করে দেওয়ার পরে এফজেডএস ভার্সন 3 নেই। তো তারপরে যখন এই গাড়িটা আমি দেখলাম ইন্ডিয়াতে, তো দেখার পরে চিন্তা করলাম যেহেতু আমাদের দেশে 375 সিসি পর্যন্ত, 365 সিসি পর্যন্ত আমাদেরকে পারমিট দিয়ে দিছে, হইতে পারে যে এই গাড়িটা আমাদের কাছে আসতে পারে। তো এই জন্য আমি ওয়েট করতেছিলাম, কিন্তু এর মধ্যে ভার্সন 3টা বিক্রি করার পরে এফজেডএস ভার্সন 3টা নেই। নেওয়ার পরে আমি ওই গাড়িটা চালায় এরকম মজা পাইতেছিলাম না। তো এই জন্যই আর কি এই গাড়িটা পরে বিক্রি করে এই গাড়িটা নেওয়া। তো গাড়িটার ওভারঅল লুক যেটা বললাম সেটা হলো যে অসাম, আমার কাছে খুব ভালো লাগছে। কারণ আমি এই পর্যন্ত 1651 কিলোমিটার চালাইছি। 1651 কিলোমিটার চালানোর পরে আমার এই পর্যন্ত এরকম কোনো সমস্যা এই গাড়িতে হয় নাই, আর কোনো ব্যাক পেইনও নাই। আমার পিঠের যে মেরুদণ্ডটা, এই মেরুদণ্ডটা আমার সোজা থাকে, আমার কোনো বাঁকা বা নিচা এরকম কোনো কিছু হইতে হয় না। আর আমার যেহেতু একটু ওয়েটটা বেশি, এই কারণে আর কি আমি এই গাড়িটা চালাই আমার কমফোর্ট লাগতেছে, আর আমি এটাতেই মজা পাইতেছি। একটু চালাই, গাড়িটা চালাইতে চালাইতে আপনাদের সাথে কথা বলি, মেট্রো রেল এখান দিয়ে বের হই। এই গাড়িটার যে লুকিং, যে গাড়িটা দেখতে যেরকম লাগে ওরকম আমার জন্য পারফেক্ট আছে, আর সিটিং পজিশনও আমার জন্য পারফেক্ট আছে। কারণ আমি যে পরিমাণ সিটিং পজিশন চাই সেটাই আমি পাইছি এখানে। কারণ এটার হ্যান্ডেলটা হলো একটু আপরাইট। ভার্সন 3টা যেটা ছিল সেটা অনেকটা এরকম নিচু হয়ে চালান লাগতো, তো এটা আমার ব্যাক পেইন করতো, যেটা আমি বললাম। তো এই ব্যাক পেইনের কারণে আমার বাইকটা বিক্রি করা লাগছে। এটার সবচেয়ে ভালো দিক আমি যেটা দেখছি সেটা হলো যে এটা হাইওয়েতে যখন আমি নিয়ে গেছিলাম, ওই মুহূর্তে হাইওয়েতে যাওয়ার পরে আমি যে গাড়িটা চালাইছি আমার ফ্যামিলি সহ, আসলে এটা মানে বলে বোঝানোর মতো না। আমার কোনো রকমের কোনো ক্লান্তি হয় না এই গাড়িটা চালানোর ক্ষেত্রে। আমি এক টানে গেছি, কোনো জায়গায় কোনো ব্রেক নেই নাই। আর অন্যান্য সময় যখন ভার্সন 3 নিয়ে আমি গেছিলাম ঢাকার বাইরে, তখন আমার অনেকটা টাইম লাগছে আর দাঁড়ানো লাগছে অনেক জায়গায়। কারণ ভার্সন 3টা চালাইলে, যারা ভার্সন 3 চালায় সবাই জানে যে ওইটাতে একটু একটু পরপর হাতে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে। আর এটা নিয়ে যখন গেছি আমি, আমার 3 জন ছিল গাড়িতে, আমার ফ্যামিলি। তো 3 জন থাকার পরেও আমার কোনো সমস্যা হয় নাই। আমি ডাইরেক্ট ঢাকার বাইরে এক টানেই চলে যেতে পারছি, কোনো জায়গায় কোনো পরিমাণ দাঁড়ানো হয় নাই আমার। আর দ্বিতীয় বিষয়টা হলো যে এই গাড়ির যে মিটারটা দিছে, এই মিটারটা মোটামুটি পারফেক্ট আছে। কারণ ভিজিবিলিটি একটু কম, হয়তোবা টিএফটি ডিসপ্লে কারণে হয়তোবা একটু ভিজিবিলিটি কম, যে রোদের আলোটা ডাইরেক্ট যদি পড়ে তাহলে আর এটা ওইরকমভাবে দেখা যায় না। কিন্তু মিটারের যে ডিটেলস আছে, এই মিটারের ডিটেলসটা বলতে হবে যে না, মিটারের ডিটেলসটা অনেকই ভালো, অনেক ভালো। সব কিছুই এটার মধ্যে মোটামুটি দেখা যায়। এখানে কোনার মধ্যে দেখা যায় ঘড়ির টাইম, ইঞ্জিন কতটুকু হিট হয়েছে, তারপরে তেল, তারপরে গিয়ার, এই সব কিছুই ইন্ডিকেটরগুলো এখানে দেওয়া আছে। আর ইন্ডিকেটরের যে বিষয়টা, এই যে আমি ইন্ডিকেটর মারলাম, ইন্ডিকেটরের যে বিষয়টা এখানে আছে, তারপরে হেজার্ডেরটা আছে, সব কিছুই মিটারের মধ্যে দেওয়া আছে। তো এই কারণে এটার মিটারটাও খুবই ভালো। তৃতীয়টা হলো যে আমার যে পিলিয়ন থাকে, এই পিলিয়নের কমফোর্টনেস, আমি পিলিয়ন কমফোর্টভাবে ঢাকার বাইরে যেহেতু আমি ফ্যামিলিকে বসাইছিলাম, আবার আমার বন্ধু বান্ধবও বসছে, সব মিলে যে বিষয়টা দেখলাম সেটা হলো যে পিলিয়নটা সবাই খুশি। কারণ পিলিয়নের যে বসে সেই বলে যে না, ওকে পিলিয়ন হিসাবে এটাতে বসে আরাম আছে, কোনো ওইরকম কোনো থাই ব্যথা হয় না বা কোমরে কোনো ব্যথা হয় না, সব কিছুই ঠিক আছে। লং ড্রাইভের জন্য ঠিক আছে, আবার সিটিতে রাইড করার জন্য ঠিক আছে। সব বিষয় মিলায়া পিলিয়ন হিসাবেও যারা বসছে তারা সবাই এটাকে ভালো বলছে, কোনো খারাপ বলে নাই। যারাই এই গাড়িটাকে R15 বা সিবিআর এর সাথে তুলনা করে, তারা আসলে জিনিসটা হলো যে R15 বা সিবিআর এগুলা যে দাম, ওই দামের অনুযায়ী এই গাড়িটা যদি আমি 4 লাখ টাকায় পেয়ে থাকি, আমার কাছে ওভারঅল ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু দিক দিয়ে কিছু সমস্যা আছে। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, তো সেটা হলো যে আমি কিন্তু কোনো রিভিউ করতেছি না গাড়ির। কারণ আমি কোনো রিভিউয়ার না যে আমি গাড়ি একটুখানি চালায়া বা কিছুক্ষণ চালায়া আমি বলে দিব যে এটার মধ্যে কি কি আছে বা কি কি সমস্যা। ওইরকম কোনো রিভিউ আমি করতেছি না। আমার কাছে যা যা মনে হচ্ছে, আমার মাথায় যা আসতেছে আমি তাই বলতেছি। যেটা আমার কাছে মনে হইতেছে যে না, আমি এটা পাইছি বা এটা পাই নাই, এরকমভাবে যে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি ওইটাই শেয়ার করতেছি, আর কিছুই না। যারা যারা বলতেছে যে গাড়িটা ভ্যালু ফর মানি না, আমি তাদেরকে বলবো যে গাড়িটা ভ্যালু ফর মানি কি না সেটা যদি আপনি
R15 ভালোবেসে থাকেন তাহলে এটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে না। আর আপনি যদি সিভিআর লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা ভ্যালু ফর মানি হবে না। আর আপনি যদি এরকম চান যে আপনি এরকম নিচা হয়ে তারপরে আপনি স্পোর্টস গাড়ি চালাবেন তাহলে এটা আপনার জন্য ভ্যালু ফর মানি না। আর আমি চিন্তা করতেছি যে আমার চিন্তা ভাবনা হলো যে এটা যে আমি আমার নিজের টাকায় গাড়ি কিনছি, আমার ভাল লাগছে, বাস এটাই আমার কাছে সবকিছু। অন্য কার ভাল লাগলো আর কার লাগলো না সেটা আমার দেখার বিষয় না। আবার আরেকটা ভিডিওতে দেখলাম যে বলতেছে যে নাকি গিয়ার শিফটিং এর প্রবলেম হয়, আবার গিয়ার শিফটিংটা একটু তাড়াতাড়ি চায়, তো মানে গিয়ারটা আগে আগে জলদি শিফট করতে বলে। সেটা হলো সম্পূর্ণ আপনার উপরে, আপনি কিভাবে গাড়িটাকে মেনটেন করতেছেন বা আপনি কিভাবে গাড়িটাকে চালাইতেছেন সেটা আপনার উপর। এটা তো আর গাড়ির উপরে না। আপনি যদি ফার্স্ট গিয়ারে গাড়ি যদি 30-40 উঠাইতে চান, গাড়ি 30-40ই আপনাকে দিবে, কারণ আপনাকে গিয়ারটা ফাঁসায় টান দিতে হবে, তাহলে আপনাকে 30-40 গাড়ি দিবে। আর আপনি যদি ফার্স্ট গিয়ারে 20ও নেন বা 5ও নেন তাহলে সেটা আপনার 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 বিষয়। তো গিয়ারে কত দিতেছে বা কতটুক যাইতেছে সেটা ম্যাটার করে না। যারা গাড়ি নিয়ে বেশি টানাটানি করে তাদেরই হয়তো এই প্রবলেমগুলো হবে। ভিডিওটা শুট করার কথা ছিল দিয়াবাড়িতে, তো দিয়াবাড়িতে আমি গেছিলাম ভিডিওটা শুট করার জন্য। আপনারা যে ফুটেজগুলো এতক্ষণ দেখলেন ওই ফুটেজে আমার দিয়াবাড়ির ফুটেজগুলো ছিল। তো ওই দিন যে প্রবলেমটা আমার ক্যামেরাতে হয়েছিল, আমি ভিডিওগুলা করতেছিলাম আর বারবার রেকর্ডিংটা নিজে নিজে অফ হয়ে যাচ্ছিল, রেকর্ড করতে পারতেছিলাম না ভিডিও। ওই দিন আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয় নাই, এই জন্য আমি ওইখান থেকে চলে আসি। ওইখান থেকে চলে আসার পরে আজকে হলো এর 3য় দিন, দিয়াবাড়ি থেকে আসার 3য় দিন। তো এর মধ্যে আর ভিডিওটা করতে পারি নাই। তো এখন আবার চলে আসছি 300 ফিট থেকে একটু সাইডে একটা সুন্দর জায়গা আছে এখানটাতে। আপনারা দেখতেছেন ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাইতেছে সেটা বলতে পারবো না, কিন্তু জায়গাটা মোটামুটি সুন্দর, আবার একটু ভয়ঙ্কর। ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে জানি না, যতটুকু দেখতে পারতেছেন হয়তো আপনাদের কাছে ভালোই লাগবে, জায়গাটা অনেক সুন্দর। আর এখানে আসার আরেকটা কারণ হলো যে এখানে একটু এই যে রাবিশের রোড আছে, বালু আছে, একটু অফ রোডিং হবে, এই জন্য গাড়িটা নিয়ে আসলাম যে একটু অফ রোড করে দেখি কি অবস্থা। ওই রকম হার্ড লেভেলের না, তারপরও অনেক হার্ড লেভেলের, কারণ পুরাটাই হলো সুরকি বিছানো, রাবিশের সুরকি। তো এই জন্য আর কি চিন্তা করলাম যে একটু চালাই, এর মধ্যে চালাইয়া দেখি যে বালু বা রাবিশের মধ্যে চালানোর ফিলটা কি। আস্তে ধীরেই চালাইতে হবে, কারণ গাড়ির চাকাটা স্লিপ কাটে, স্লিপ কাটলে মনে হয় যে দৌড় দেয় গাড়ির চাকাটা, কারণ পুরোটাই সুরকিতে ভরা। এটার অফ রোড বলা যাবে না, এটারে বলতে হবে হলো রাবিশের রোড। ওকে, চলেন তাহলে এখান থেকে বের হই। আচ্ছা, টান দেওয়ার আগে একটু আমি বলে নেই যে গাড়িটার বর্তমান অবস্থা কি। বর্তমান অবস্থা হলো গাড়িটা আমি চালাইতেছি 1757 কিলোমিটার। বর্তমানে যে অবস্থায় আছে, আমি ঢাকার বাইরে থেকে আসার পরে আমি আর সার্ভিস সেন্টারে যাই নাই, এটাকে আর দেখাই নাই, ক্লাস কোনো অ্যাডজাস্ট করি নাই। আর বর্তমানে গাড়িটা ময়লা আছে, আর চেনেও কোনো লুপ করা নাই। তো সব কিছু মিলাইয়া এখন একটা হজবরল অবস্থায় আছে গাড়ি। তো এই অবস্থাতে আমি টান দিব, টান দিয়ে দেখবো যে এটা আমার সাথে বা আমার ওয়েটের কারণে কোনো প্রবলেম হয় কিনা। আর এখন পর্যন্ত তো কোনো প্রবলেম পাই নাই, আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিক আছে। তো এরপরে যদি দেখি যে যদি কোনো প্রবলেম না পাই তাহলে আমার জন্য ভালো হবে, তাহলে আমি বলতে পারবো আপনাদেরকে যে না, আমি গাড়িটা কিনে আমার লস হয় নাই। আপনারা গাড়ির লুকিং গ্লাসও দেখতে পারতেছেন, লুকিং গ্লাসও ময়লা, লুকিং গ্লাসটা একটু মুছতে হবে আমার, না হলে সমস্যা। তো চলেন একটু দেখি কি হয়, আগে ব্রিজটাতে উঠে নেই। তো বর্তমানে আমার গাড়ি 6 নাম্বার গিয়ারে আছে, 6 নাম্বার গিয়ার থেকে কত উঠে দেখি। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো যে গাড়িটা যখনই একটু ওভার স্পিডে থাকে তখনই গাড়িটা যে কোনো একটা উঁচা জায়গা থেকে যদি নামা যায় তাহলে ওইখানে আমার একটা বাড়ি দিতেছে, যে বাড়িটা খুবই ভয়ঙ্কর। এইটা যদি কোনো রকমের কোনোভাবে কোনো মিস হয়ে যায় তাহলে হয়তোবা আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে আমি গাড়িটা ওরকম ভাবে টানতে পারতেছি না। মা গো, বাবা রে বাবা, যেটা ভাবছিলাম ওইটা না।
কত সুন্দর নিজের মনের মতন রাস্তা পার হয়। না আসলে গাড়িটা আমার মতে আমি যতটুকু টানাটানি করি আর কি, ওই রকম টানাটানি তো আমি পারি না। যেটা আপনাদেরকে আমার ভিডিওতে আগেও বলছি, একটু আগেও বলছি, সবসময় বলি যে আমি টানাটানি করি না ওইরকম, আর আমি টানাটানি করতে পারিও না। আর এখন আমি যতটুকুই আমার মতন করে টান দিলাম, টানটা দেওয়ার পরে যেটা বুঝলাম যে গাড়িটা, যেটা আমি বললাম একটু আগে, যে যদি কোনো বাম্পি রোড থাকে তাহলে আর এটা যে নিয়ে যদি টান দেয় তাহলে তার অবস্থা কাহিল, তার রিস্ক আছে ওটা নিয়ে। কারণ একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি এখন এখানে যাই, এই যে একটা বাম্প করে, আর আর যদি আমি এরকম ভাবে স্পিডে ওইখানে এই ব্রিজটা যদি উঠতে যাই তাহলে আমি না হলেও আমি আধা হাত এক হাত উপরে উঠবো বাতাসে। তো এই সমস্ত রোডের মধ্যে এরকম ভাবে বাম্প করাটা আসলে খুবই রিস্কি। গাড়িটা যেটা বুঝলাম যে 6000 আরপিএম এর পরে যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা 5000 6000 আরপিএম এর নিচে নাই। শুধু নিচে শুধু আপনাকে একটা সাউন্ডই দিবে, শুধু একটা গর্জন হবে, কিন্তু গর্জনের সাথে একটা টান হবে না। তো এরকম ভাবে আমার কাছে জিনিসটা ভালো লাগে নাই, যেটা আমার এক্সপিরিয়েন্স। আমি টানতে পারি না, তারপরও আমার কাছে ভালো লাগে না, আমি যতটুকু টান দিলাম। আর যারা টানাটানি করে তাদের কাছে তো এটা অবশ্য ভালো লাগবেও না, কারণ আমার যে একটা ঝাঁকি দিছিল একটু আগে, আমার তো ওইখানে অর্ধেক শেষ। একটা পাওয়ার হয়, এই যে আমি যখন নিচে হব সে একটা লেভেলের পাওয়ার দিবে গাড়িটা, যে লেভেলের পাওয়ারটা এখন বাতাসে আপনারা কথা বুঝতেছেন কিনা, এই দেখেন কি একটা অবস্থা, একবারে পুরা লেভেলে আমারে আধা হাত উপরে উঠাই নিছিল। আমার ওয়েট এত, তারপরে আমার ওই ডাল দিয়ে ফলায় দেয় অবস্থা গাড়ি। ওরে আল্লাহ রে আল্লাহ, এটাতে মনে করেন যে যদি টানতে হয়, গাড়িতে পাওয়ার আছে অবশ্য, এটা যদি টানতে হয় তাহলে এটার পারফরমেন্স যদি কেউ বেস্ট ভাবে চেক করতে চায় তাহলে ওনার একবারে সেফটি গিয়ার সবকিছু পরে তারপরে এটাকে টেস্ট করতে হবে, এছাড়া এটা টেস্ট করা সম্ভব না আমার মতে আর কি। কারণ আমার এত ওয়েট থাকা সত্ত্বেও আমাকে এরকম ঝাঁকি দিতেছে গাড়ি, তো এটা গাড়ির মনে হয় যে ব্যাড দিক। এই যে একটা যাক, আমি সবার থেকে শুনছিলাম বিষয়গুলো যে গাড়িটার ওয়েট ব্যালেন্সটা একটু ডিফারেন্ট আছে, ওয়েট ব্যালেন্সটা একটু সমস্যা আছে। তো এটা আজকে আবার আমি দেখলামও, কারণ ওয়েটটা বেশিরভাগ ওয়েটই হলো সামনের দিকে, পিছনের দিকে এরকম কোনো ওয়েট নাই। তো সামনের দিকে ওয়েটটা থাকার কারণে যখন আমিও সামনের দিকে চলে আসি তখন পিছনের চাকাটা এভাবেই এমনিও এটা পাতলা হয়ে যায়, এটা নিয়ম। এই যে যখন আমি এরকম লিন হব তখন কিন্তু পিছনে আমার কোনো ওয়েটটা থাকে না, আমার সম্পূর্ণ ওয়েট আইসা করে সামনের চাকার উপরে। তো এরকম যদি হয় তাহলে দেখা গেল যে পিছনের চাকাটার মধ্যে কোনো ওয়েটই থাকে না। ত্রিশ 35, এই যে আরেকজন রং মারতেছে, দাঁত সব ফালায় দন্দর করে। এগুলো গাড়িতে টান আছে ভাই, এটা বলতে হবে, গাড়িতে টান আছে ভালো। এই যে একটা লাফ দিব আবার, এই না ব্রেক ধরছি। যাই হোক, কথার কথা সেটা না, কথা হলো গাড়িতে ভাই পাওয়ার আছে, পাওয়ারটা সেই। এখানে একটু দাঁড়াই, বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম, এখন ক্যামেরাটাও বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, এখন আবার একটু রোদ উঠতেছে দেখা যায়, আর বৃষ্টিটা হালকা কমছে, তো এই জন্য বেরোয় পড়ছি। তো গাড়িটা টানাটানি করে যতটুকু আপনাদেরকে দেখাইছি আমি মোটামুটি আমার জন্য চলে, ঠিক আছে, ফাইন, আমার ঠিক আছে, আমার চলে যাবে। আর যারা বেশি টানাটানি করেন তাদের জন্য অবশ্য ঠিক নাও থাকতে পারে। গুড়ি গুড়ি বৃষ্টি আবার পড়তেছে, ক্যামেরাটার জন্য প্রবলেমে আছি। ক্যামেরাটা আমার কাছে কোনো পলিথিনও নাই যে আমি ক্যামেরাটারে আটকায় রাখবো। তো ভিডিওটা শেষ করতে হবে, আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, আমি গাড়িটার টায়ার সাইজটা আপনাদেরকে বলি আর ইঞ্জিন পাওয়ারটা বলে দেই।
ইঞ্জিনের যে পাওয়ারটা সেটার ম্যাক্সিমাম পাওয়ার হইতেছে 25.5 PS, 9250 RPM এ। ম্যাক্সিমাম টর্ক 20.4 mm, 7250 RPM এ। ফ্রন্ট টায়ারটার সাইজ হলো 100/80, 70/17।